অরিত্রী বিরক্ত হচ্ছে। এত কথা কেন বলছো? ওর নতুন চাকরি হয়েছে তো, তাই। আহ, দেশের বাইরে থাকে তাই। তোতলাতে তোতলাতে কথাগুলো বলে ব্যাগগুলো ভিতরে এনে রাখলো অরিত্রী। সোফায় এক কোণায় ব্যাগগুলো রাখা, আরেক কোণায় বসে ব্যাগগুলোর দিকে তাকিয়ে আছে অরিত্রী। আকাশ পাতাল চিন্তা করে আস্তে আস্তে ব্যাগগুলো খুললো অরিত্রী। একটা ব্যাগে মিষ্টির প্যাকেট, আরেকটা ব্যাগে অরিত্রীর মায়ের জন্য শাড়ি, অরিত্রীর বোনের জন্য শাড়ি, আরেক ব্যাগে একটা কালো রঙের জর্জেট শাড়ি। ওই ব্যাগে একটা চিরকুট, ফর মিসেস মির্জা। লেখাটা পড়ে অরিত্রীর চোখ বড় সড়ো হয়ে যায়। কেউ দেখার আগেই কাগজটা সরিয়ে ফেলে অরিত্রী। এরপর নিজের রুমে চলে যায়। অনিচ্ছা থাকা সত্ত্বেও রেডি হয়ে অফিসের জন্য বের হয়। অফিসে গিয়ে নিজের ডেস্কে বসতেই রায়হান নিজের কেবিনে ডাকলো অরিত্রীকে। অরিত্রী কেবিনে গিয়ে ইয়েস। রায়হান শান্ত গলায়। কফি। অরিত্রী একটা নিঃশ্বাস ফেলে কফি বানাতে চলে গেল। এরপর কফির মগটা রায়হানের টেবিলে রেখে, কেন করছেন এমন? কেমন করছে? বুঝতে পারছেন না কেমন করছেন? রায়হান চেয়ারে সোজা হয়ে বসতে বসতে বোঝাও। অরিত্রী চোখটা বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে। প্লিজ মুক্তি দিন আমায়। আমার আর ভালো লাগছে না, আমি ক্লান্ত, প্লিজ। রায়হান এবার চেয়ার ছেড়ে উঠে অরিত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে অরিত্রীর চোখের দিকে তাকালো। এই দৃষ্টিটা অন্য দিনের মতো না। এই চোখ আজ অন্যরকম। এখানে কি আছে অরিত্রী জানে না, আর জানার চেষ্টাও করলো না। হঠাৎই রায়হান বলল, আমার থেকে মুক্তি তুমি কখনোই পাবে না মিসেস মির্জা। অরিত্রী নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। কেন করছেন আমার সাথে এমন? রায়হান একটা বাঁকা হাসি দিয়ে রায়হান মির্জা কখনোই কাউকে কৈফিয়ত দেয় না। একটু থেমে আবার ডেস্কে যাও, নিজেও কাজে মন দাও, আর আমাকেও দিতে দাও। বলেই রায়হান আবার নিচে চেয়ারে গিয়ে বসলো। অরিত্রী বুঝতে পারছে ওনার সাথে কথা বলে লাভ নেই, তাই আর কথা না বাড়িয়ে নিজের ডেস্কে চলে গেল। সারাদিন আর রায়হান কোনো রকমের ঝামেলা করলো না অরিত্রীর সাথে, কিন্তু লাস্ট আওয়ারে হঠাৎই রায়হানের ডাক পড়লো। অরিত্রী কেবিনের সামনে গিয়ে নক করার আগেই রায়হান। ভেতরে আসো। অরিত্রী ভিতরে গেলে রায়হান। আমার কেবিনে আসতে তোমার কোনো পারমিশনের প্রয়োজন নেই। অরিত্রী মনে মনে হাজারটা গালি দিলেও মুখে কিছু বলল না, কিন্তু রায়হান বলতেই লাগলো, আমি ড্রাইভারকে বলে দিয়েছি প্রতিদিন তোমাকে সকালে বাসা থেকে নিয়ে আসবে, আর অফিস শেষে বাসা দিয়ে আসবে। আজকে অফিস শেষে গাড়ি করে চলে যাও। অরিত্রী অবাক হয়ে। কেন? রায়হান মির্জার ওয়াইফ বাসে চলাফেরা করবে, এটা ভালো দেখাবে না। অরিত্রী এবার রেগে গেল। ভালো তো অনেক কিছুই দেখায়, তাই না? অরিত্রী শেষ করার আগেই রায়হান। তাহলে বলো তো তোমায় নিয়ে আসি আমার বাসায়। অরিত্রী কি উত্তর দিবে ভাবতে ভাবতে রায়হান আবার। তুমি চাইলে চাকরিটা না করলেও পারো, আমি তো যথেষ্ট তোমার জন্য। অরিত্রীর মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ভাববে নাই বা কিসে, কোনো কথাই খুঁজে পাচ্ছে না। কিছু সময় পরে রায়হান নিজেই বলে, তাহলে এখন আসুন মিসেস মির্জা। অরিত্রী কেবিন থেকে বের হয়ে গেল। অফিস শেষে অরিত্রী নিচে নামতেই দেখে অফিসের গেটে রোমান দাঁড়িয়ে আছে। অরিত্রী দ্রুত এগিয়ে যায় রোমানের কাছে। তুমি এখানে কেন এসেছো? তাড়াতাড়ি যাও এখান থেকে। তুমি ফোনে আমাকে ব্লক করেছো, কোনো খোঁজ নেই, হঠাৎ করেই চিন্তা হয় না? আচ্ছা, একটু দূরে গিয়ে কথা বলি। তুমি এখান থেকে সরো প্লিজ। বলতে বলতেই হাজির হয় সেখানে রায়হান মির্জা। রোমানের দিকে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা? কোথায় কি সমস্যা? আমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতে এসেছি। অরিত্রী নামের কোনো ফ্রেন্ড ছিল, সেটা আজ থেকে ভুলে যাও। আপনার কি মাথায় সমস্যা? এভাবে কথা বলছেন কেন? এবার রায়হান রেগে গিয়ে রোমানের কলার চেপে ধরল। অরিত্রী ভয় পেয়ে এগিয়ে এলো আর আশপাশে তাকাতে লাগলো। কি করছেন আপনি? ছেড়ে দিন, ছাড়ুন। রায়হান এক পলক অরিত্রীর দিকে তাকিয়ে আবার রোমানের দিকে তাকালো। এরপর বলে, আর কখনো যদি অরিত্রীর আশেপাশে দেখি তাহলে চোখ উঠিয়ে ফেলবো। আজকে ছেড়ে দিচ্ছে, এখনো চলে যায় এখান থেকে। রোমান রাগে কটমট করতে করতে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। কাজটা ভালো করলেন না আপনি একদমই। খুব মায়া লাগে ওর জন্য। অরিত্রী নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। দেখুন, আপনি যেটা ভাবছেন সেটা না। ও আমার ফ্রেন্ড, এর বাইরে ওর সাথে আমার আর কোনো কিছুই নেই। কিন্তু আপনি যেটা করলেন আজ, সেটা খুবই খারাপ করেছেন। রায়হান দাঁতে দাঁত চেপে। এখনো কিছুই করিনি, যদি এরপর তোমার আশেপাশে দেখি তাহলে ওর হাত পা ভেঙে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো। ও আমার ফ্রেন্ড, আমার সাথে ও দেখা করতেই পারে। না, পারে না। আমি কোনো ছেলের ছাও অ্যালাউ করবো না তোমার বাসায়। অরিত্রী কিছু বলতে গেলে রায়হান আর কোনো কথা শুনতে যাচ্ছি না, যাও বাসায় যাও। বলেই গাড়ির দিকে ইশারা করলো রায়হান। অরিত্রী চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ল। রাতে খেতে বসে গলা দিয়ে খাবার ডাবছে না অরিত্রীর। সব কাহিনী চোখের সামনে ভেসে উঠছে।
অনেক কষ্টে একটু মুখে নিয়ে নিজের রুমে চলে গেল। নিজের বলতে আছে শুধু এই ঘুমটা। যতক্ষণ ঘুমায় ততক্ষণই মনের মধ্যে শান্তি থাকে, মাথায় কোনো বাজে চিন্তা থাকে না। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল সে। সকালে উঠে একই রুটিন, অফিস, রায়হানের অত্যাচার, অফিস শেষে বাসা, এভাবেই পেরিয়ে যাচ্ছে সময়। কেটে গেল 1 মাস। সেদিন রাতে হঠাৎ করে কান্নার শব্দে ঘুম ভেঙে যায় অরিত্রী। কান্নার শব্দ কোথা থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করে অরিত্রী, মুহূর্তে বুঝেও ফেলে। আপু বলে অরিত্রী দৌড়ে অনিবার রুমের দিকে যায়। তার মাও ছুটে আসে। অনিবার ব্লিডিং হতে থাকে। অরিত্রী দ্রুত হসপিটালে ফোন দেয়, অ্যাম্বুলেন্স আসতে বলে। কোনো রকমে মা আর বোন দুপাশে ধরে নিচে নামিয়ে নিয়ে আসে। এরপর অ্যাম্বুলেন্সে উঠেই হাসপাতালের দিকে চলে যায়। হাসপাতালে যেতেই ফজরের আজান কানে ভেসে আসে। এমার্জেন্সিতে যারা ছিল তারাই প্রাথমিকভাবে অনিবার ট্রিটমেন্ট দেয়। তবে তারা জানায় কালকেই হয়তো সিজার করে ফেলতে হবে। 7টা পর্যন্ত অবজার্ভ করে এরপর অনিবাকে কেবিনে দিয়েছে। সকালে কিছু টেস্ট করতে হবে, এরপর সেগুলোর উপরে নির্ভর করে সিজারের সিদ্ধান্ত নেবে ডক্টর। অনিবার স্যালাইন চলছে আর 2 প্রান্তে বসে আছে অরিত্রী আর তার মা। এভাবেই সকাল হয়ে যায়। অরিত্রী ব্যস্ত হয়ে পড়ে অনিবাকে নিয়ে টেস্ট করাতে যাওয়ার জন্য। তখনই অরিত্রীর ফোন বেজে ওঠে। সুমন ভাই ফোন করেছে। উনি হলো রায়হানের ড্রাইভার। হঠাৎ ইনি প্রতিদিন অরিত্রীকে বাসা থেকে অফিসে দিয়ে যায়, আবার অফিস থেকে বাসায়। অরিত্রী ফোন রিসিভ করেই, সুমন ভাই, আমি আসলে সরি, আমি আজ যেতে পারবো না অফিসে। এরপর অরিত্রী সব খুলে বলে তাকে, বলেই ফোন কেটে দেয়। এরপর অরিত্রী অনিবাকে নিয়ে টেস্ট করতে চলে যায়। অরিত্রীর মা তখন বাসায় গিয়েছিল রান্না করতে। যদি আজ সিজার করে ফেলে তাহলে তো অনেক কাজ, সেগুলোই এক ফাঁকে গোছগাছ করতে সে বাসায় চলে যায়। অরিত্রীর ফোন ব্যাগেই ছিল। অনেক মানুষের ভিড়ে সে নিজের ফোনের শব্দ শুনতে পায় না। টেস্ট শেষ করে অনিবাকে নিয়ে কেবিনে ঢুকে যায় অরিত্রী। ততক্ষণে তাদের মাও খাবার নিয়ে ফিরে এসেছে। তিনি 2 মেয়েকে একসাথে খাইয়ে দিলেন। 1 ঘন্টা পরেই অনিবার রিপোর্ট আনতে কাউন্টারে যায় অরিত্রী। সেখানে জিজ্ঞেস করলো পেমেন্ট কি ক্যাশ করবে নাকি কার্ড। অরিত্রী 2 সেকেন্ড ভেবে বলল ক্যাশ। ঠিক তখনই পেছন থেকে কেউ বলে উঠল কার্ড। অরিত্রী পিছনে ফিরে তাকিয়ে চমকে গেল। আপনি? রায়হান একটু এগিয়ে এসে এলাম। অরিত্রী রেগে গিয়ে, আপনাকে কে জানালো? রায়হান কাউন্টারের দিকে ইশারা করে। আগে রিপোর্টটা নিয়ে নাও। অরিত্রী ব্যাগ থেকে টাকা বের করতেই রায়হান। আমি দিয়ে দিচ্ছি। অরিত্রী একবার দাঁত কিটপিট করতে করতে, আপনার কাছে কেউ চেয়েছে? রায়হান শান্ত গলায়, একবারে দিচ্ছি না, স্যালারি পেলে দিয়ে দিও। ওটি হলে কখন কোথায় খরচ হয় বলো তো যায় না, তখন তো প্রয়োজন হবে। অরিত্রী এবার চোখ সরিয়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। রায়হান কাউন্টারে গিয়ে কার্ডটা বের করে দিল। লোকটি রিপোর্টটা রায়হানের হাতেই দিল। তাদের রিপোর্ট বুকে সাইন দিতে বললে রায়হান সাইন করে দেয়। এরপর লোকটা পেশেন্টের সাথে রায়হানের সম্পর্ক জিজ্ঞেস করলে রায়হান এক পলক অরিত্রীর দিকে তাকায়। এরপর বলে, পেশেন্ট ইজ মাই সিস্টার, কাজিন সিস্টার। লোকটা একটু হেসে ওকে স্যার, থ্যাংক ইউ। অরিত্রী একটু দূরে থাকায় সবকিছুই তার কান পর্যন্ত পৌঁছায় না। রায়হান অরিত্রীর হাতে রিপোর্টটা দেয়। অরিত্রীর চোখ মুখ এখনো রাগ। ভেতরে মা আছে, আপু আছে, তাদের সামনে যদি কিছু বলেছেন। শেষ করার আগেই রায়হান, আমি তোমার মতো গাধা না। অরিত্রী রেগে, কি? ও নো, তুমি তো গাধি হবে। অরিত্রীর দাঁত কিরবির করে ফালতু লোক একটা আপনি। বলেই কেবিনের দিকে হাঁটতে থাকে। আর তার পেছনে রায়হানও এগিয়ে যায়। কেবিনে ঢুকে অরিত্রী তার মাকে দরজার দিকে ইশারা করে। দরজার দিকে তাকাতেই দেখে রায়হানকে। রায়হান দরজার সামনে থেকেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, এসো এসো বসো। বলেই চেয়ার টেনে দিতে যায় অরিত্রীর মা। তখনই রায়হান চেয়ার নিজেই টেনে। আমি নিচ্ছি, আপনি বসুন। অরিত্রী এসব দেখে মনে মনেই ভাবে, আদব কায়দা তো ভালোই জানেন। এমন একটা ভাব দেখাচ্ছে মনে হচ্ছে ফেরেশতা নেমে এসেছে। কোনোভাবেই এর পেছনে তার আসল রূপটা বোঝার উপায়ই নেই। পাক্কা মাপের খেলোয়াড়, বেয়াদব একটা। অনিবার ধাক্কা হুঁশ ফেরে অরিত্রীর। অনিবার ফিসফিস করে জিজ্ঞেস করলো, উনি তোর অফিসের সেই বস না, যে সেদিন তোকে বাসায় পৌঁছে দিল? অরিত্রী শুধু মাথা নাড়ল। অনিমা আর তাদের মা রায়হানের সাথে কথা বলছে। রায়হানও খোঁজ খবর নিচ্ছে। আমাকে কিছুক্ষণ আগে আমার ড্রাইভার জানালো, এরপর ভাবলাম আসা উচিত, তাই। অনেক ভালো করেছো বাবা, তুমি যে মনে করে এসেছো অনেক খুশি হয়েছি বাবা। এই সময় এইরকম মানুষ পাওয়া যায় না, তোমার মনটা অনেক বড়। দূরে বসে অরিত্রী এসব শুনছে আর বিরক্ত হচ্ছে। এক পর্যায়ে অরিত্রী মা জিজ্ঞেস করে রায়হানকে, দেখো বাবা, তোমার নামটাই জিজ্ঞেস করা হয়নি। কথাটা শুনে রায়হানের মুখ একদম শক্ত হয়ে যায়। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে,
রায়হান চৌধুরী। অরিত্রীর সাথে সাথে রায়হানের দিকে তাকায় আর মনে মনে ভাবে, ওনার নাম তো রায়হান মির্জা, চৌধুরী হলো কবে থেকে? আগে জানতাম গিরগিটি রূপ বদলায়, আর এখন দেখছি রায়হান রূপ বদলায়। অবশ্য উনি গিরগিটি থেকে কোনো অংশে কম যায় না। তখনই ডাক্তার টেবিলে আসে। রায়হান, অরিত্রী আর তার মা উঠে দাঁড়ায়। ডাক্তার রিপোর্টগুলো হাতে দিয়ে দেখে আর নার্সকে বলে পেশেন্টের বিপি চেক করতে। রিপোর্ট দেখে ডাক্তার অরিত্রীর দিকে তাকায়। এখন নর্মাল ডেলিভারি সম্ভব হবে না, রিস্ক হয়ে যাবে। আমি নার্সকে বলে যাচ্ছি আজকে অবজারভেশনে রাখবে। সব ঠিক থাকলে আগামীকাল দুপুরে আমরা সিজার করে ফেলবো। এই বলে কিছু ওষুধ লিখে দিয়ে ডাক্তার চলে যায়। অলিভার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, যেন ভেতরে কোনো একটা ভয় নিয়ে বাসা বেঁধেছে। অরিত্রী বোনের পাশে গিয়ে বসলো। এরপর তাকে নরমাল করার চেষ্টা করলো। অরিত্রীর মাও এগিয়ে গেল, কিন্তু কারো কোনো কথা অনিবার কানে পৌঁছাচ্ছে না। সে শুধু নীরবে একদিকে তাকিয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পর সে সবাইকে অবাক করে দিয়ে কান্না জুড়ে দেয়। অরিত্রী আর তার মা শান্ত করার চেষ্টা করছে অনিবাকে, কিন্তু অনিবার কান্না কিছুতেই থামছে না। দূরে দাঁড়িয়ে সব দেখছে রায়হান। হঠাৎই অনিবা অরিত্রীকে বলে উঠল, তোর দুলা ভাইকে একটা ফোন দিবি? একটু আসতে বল না প্লিজ। অরিত্রী বুঝতে পারলো আপুর কান্নার কারণ। সে এক পলক মায়ের দিকে আর রায়হানের দিকে তাকালো। এরপর, আচ্ছা বলবো, আগে তুমি কান্না থামাও তো। না এখনই দে প্লিজ, বল না বল না, আপু অনেক দেখতে চাইছে, একটু আসতে বল প্লিজ। বাধ্য হয়ে অরিত্রী এখনই কল দিল, কিন্তু ফোনটা ধরলো অনিবার শাশুড়ি। অরিত্রী সালাম দিয়ে কথা বলল। বেশ কিছুক্ষণ বুঝিয়েও সে তার দুলাভাইয়ের সাথে কথা বলতে পারল না। ফোন রেখে দিতেই অনিবা, কি বললো? আসবে? ও আসবে তাই না? আমি জানতাম তো। অরিত্রী কয়েক সেকেন্ড ফ্লোরের দিকে তাকিয়ে থেকে তারপর, আসবে না আপু, তোমার এই খবর তো ভাইয়ার কান পর্যন্ত পৌঁছায়নি। তার মা কল রিসিভ করেছেন, এই নাম্বার নাকি এখন তার কাছে থাকে। অনিবার বুকটা মলিন হয়ে গেল। কিছুক্ষণ থেমে অরিত্রী আবারও, তুমি কাকে আসতে বলতে বলেছ? তোমার এই দিনে যে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, মানলাম তার কোনো দোষ নেই, তোমার শাশুড়ির সব দোষ। কিন্তু উনি চাইলে তো খোঁজ নিতে পারতেন তোমার, তাই না? এসেছে কোনোদিন তোমার খোঁজ নিতে? বাচ্চাটা তো তার, সে নিয়েছে তার বাচ্চার খবর। তুমি কেন এখনো তাকে নিয়ে ভাবা আপু? ভুলে যাও না প্লিজ, ভুলে যাও প্লিজ। শেষ কথাগুলো বলতে গিয়ে অরিত্রীর কথা আটকে আসছে। কিছুক্ষণ চুপ থেকে অনিবা, একটা মানুষকে খুব সহজে ভুলে থাকা যায়, কিন্তু ভুলে থাকা যায় না সেই স্মৃতিগুলোকে, যে স্মৃতিগুলো সে মানুষটার সাথে তৈরি হয়েছিল। আর এই স্মৃতিগুলোই মানুষকে কষ্ট দেয় রে, তিলে তিলে শেষ করে দেয়। রায়হান এতক্ষণ ফ্লোরের দিকে তাকিয়েছিল, কিন্তু লাস্ট এই কথাগুলো শুনে সে অরিত্রীর দিকে তাকাল। অনিবা কাঁদছে আর তার মা তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তখন অরিত্রী কেবিন থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রায়হান অরিত্রীর কাছে যায়, পেছন থেকে ডাক দেয়। অরিত্রী। অরিত্রী পেছন ঘুরেই, সমস্যা কি আপনার? আপনি কেন এসেছেন এখানে? কি বোঝাতে চাচ্ছেন সবাইকে? অনেক ভালো মানুষ আপনি, এটাই তো? আমি জানতাম আপনি একটা খারাপ মানুষ, এখন দেখছি আপনি এক নম্বর একটা মিথ্যেবাদী বেয়াদব। আপনি মাকে কেন মিথ্যে বললেন? কয়েক সেকেন্ড থেমে আবারও, আপনি মিথ্যে বলেন বা সত্যি, এইসব আমার কিচ্ছু যায় আসে না। আপনাকে আমি কোনো দিনও মাফ করবো না, কোনো দিন না। আমার বোনটাকে দেখলেন? ভালোবেসে বিয়ে করেছিল সে, প্রতিদানে কি পেল? এই অবহেলা। ভালোবাসা গেল কোথায় এখন সেই ভালোবাসা? শেষ পর্যন্ত তাদের ডিভোর্সও হয়ে গেল। অরিত্রী এবার কেঁদে দিল। আমার বাবা মাও ভালোবেসে বিয়ে করেছিল, একই বয়সের ছিল তারা দুজন। তখন বাবার কোনো চাকরি ছিল না বলে আমার নানা নানি জোর করে মায়ের বিয়ে ঠিক করেছিল অন্য একজনের সাথে। সেই বিয়ের আসর থেকে মা পালিয়ে এসে বাবাকে বিয়ে করেছিল। আমার নানা ছিলেন এক কথার মানুষ, তার সম্মান তার মেয়ের থেকেও বড়। এরপর আর কোনো দিনও সে মায়ের মুখ অবধি দেখেনি। বিয়ের আসর থেকে উঠিয়ে এনে বিয়ে করেছিল বলে আমার দাদাও কোনোদিনও ছেলের বউকে ঘরে উঠায়নি। তিলে তিলে শূন্য পকেটে থেকে তারা দুজন সংসার গুছিয়েছে, আপু হয়েছে। এরপর আমি বুদ্ধি হবার পর থেকে কোনোদিনও দেখিনি আমার মা বাবার মাঝে কখনো ঝগড়া হয়েছে, কোনো দিনও না। একজন রেগে গেলে আরেকজন বোঝাতো। এত সুখের সংসার ছেড়ে অরিত্রী এবার অঝরে কেঁদে দিল। আসলে সুখ তো মানুষের কপালে বেশি দিন থাকে না। বাবা চলে গেলেন আমাদের ছেড়ে, বোনের সংসারে ঝামেলা হলো, পাঠিয়ে দিল এখানে। কিছুদিন পর ডিভোর্স হয়ে গেল। কিছুক্ষণ থেমে আবারও, বুঝতে পারছেন আপুর মনের অবস্থা? ওর সন্তান বড় হলে বাবার কথা কি বলবে সে? সেই সব বাদই দিলাম, এতদিন একটা খোঁজ অবধি নেয়নি আপুর চিন্তা আমার চিন্তা সব কিছু মিলিয়ে মায়ের শরীরটা ভালো যায় না, প্রেশার বেড়ে থাকে। আমি যতক্ষণ বাইরে থাকি আমার মাথায় শুধু এদের চিন্তাই ঘুরতে থাকে। আমি জানি না কখন কি হয়ে যায়। আর এইসব কিছুর মধ্যে এসে জুড়েছেন আপনি।
আপনি যা করেছেন আর যা করছেন, ভাই আমিও তো মানুষ একটা, তাই না? আমি আর নিতে পারছি না এইসব কিছু। পাগল পাগল লাগে আমার। একটু শান্তি চাই আমি, প্লিজ। কিন্তু আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিচ্ছেন আপনি। বলেই অরিত্রী হু হু করে কেঁদে দিল। এতক্ষণ অরিত্রীর সব কথা শুনছিল রায়হান, কিন্তু কোনো কথাই বলেনি। এখন সে আমি তোমার জীবন জাহান্নাম বানিয়ে দিচ্ছে? অরিত্রীর চোখ মুছে রায়হানের দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে মুখে একটা শয়তানি হাসি টেনে রায়হান। ওকে, কিভাবে জীবন জাহান্নাম বানিয়ে দেয় তোমাকে এবার বোঝাবো। অরিত্রী অবাক হয়ে তাকিয়ে রইল রায়হানের দিকে। এতগুলো কথার কোনো কিছুই কি রায়হানের কান অব্দি পৌঁছায়নি শেষ কথাটা ছাড়া? তখনই রায়হান সি ইউ সুন বলেই চলে গেল। রাজহান অফিসে গিয়ে হিমেলকে ডাকলো। হিমেল আসতে একটা ছবি এগিয়ে দিয়ে সীমন্ত শেখ, প্রাইভেট ইউনিভার্সিটির একজন লেকচারার। তিনি কোথায় থাকেন, কোথায় যাচ্ছেন, কী করছেন, ফুল ইনফরমেশন আমার চাই। হিমেল ছবিটা ভালো মতো দেখে ওকে স্যার, আমি দেখছি। বলেই চলে যায়। হিমেল চলে যেতেই রায়হান চেয়ারে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে। অন্যদিকে সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটে গেল অরিত্রীর। আগামীকাল দুপুরে বোনের ওটি। অনেক চিন্তা কাজ করছে তার মাথায়। আজকে সে অফিসে না জানিয়েই ছুটি কাটালো। পার্সোনালি রায়হানের সাথে যাই হোক, অফিসিয়াল একটা বিষয় তো থাকেই। তাই সে চিন্তা করলো আগামীকাল ফার্স্ট আওয়ারে গিয়েই একটা অ্যাপ্লিকেশন দিয়ে আসবে ছুটির জন্য। এসব ভাবতে ভাবতেই দুজন লোক তাদের কেবিনে এসে ম্যাম, আপনাদের জন্য আমাদের ভিআইপি কেবিনটা দেওয়া হয়েছে। যদি আপনারা ওই কেবিনে শিফট করতেন তাহলে এটা অন্য কাউকে। কিন্তু আমরা তো এরকম কিছু বলিনি। আর ওই কেবিনের চার্জও বেশি। আমার পক্ষে সেটা দেওয়া সম্ভব না। ম্যাম, আসলে আপনার বোন তো শুরু থেকেই এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন। কথাটা অরিত্রীর হজম হলো না। এটা তো কোনো রুলসের মধ্যেই পড়ে না, কিন্তু তাও বোনের কথা চিন্তা করে অন্য কেবিনে শিফট করে যায় তাকে। রাত যত বেড়ে যাচ্ছে তত অরিত্রীর মনের মধ্যে একটা ভয় কাজ করছে। সে একটা জিনিস খেয়াল করলো, এই কেবিনের সামনে একটা লোক বারবার এসে দেখে যাচ্ছে, যেন মনে হচ্ছে তাকে কোনো খোঁজ নেওয়ার জন্য এখানে রাখা। এমন একটা পরিস্থিতি যেখানে কোনো পুরুষ মানুষ নেই, নেই কোনো পাশে দাঁড়ানোর মতো মানুষ। শুধু আল্লাহর উপর ভরসা রাখা ছাড়া কোনো কিছুই করার নেই। খুব অসহায় লাগতে লাগে অরিত্রীর নিজেকে। এভাবেই নির্ঘুম রাত কাটে অরিত্রীর। পরের দিন সকালে সে প্রথমে বাসায় চলে যায়। ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে অফিসের জন্য। অফিসে গিয়েই সোজা রায়হানের কেবিনে গিয়ে নক করে। ভেতর থেকে রায়হান। প্লিজ কাম। অরিত্রী ভিতরে ঢুকলো। রায়হান দৃষ্টি তখন কম্পিউটারের দিকে। বলেছি তো তোমার পারমিশন লাগবে না। অরিত্রী সেটার উত্তর না দিয়ে অ্যাপ্লিকেশন লেটারটা এগিয়ে দিল রায়হানের দিকে। রায়হান কাগজটা না দেখেই আসার দরকার ছিল না, মেলে দিয়ে রাখলেই হতো। অরিত্রী একটু অবাক হলো, কারণ রায়হানের ভাবটা এমন যে সে আগে থেকেই জেনে বসে আছে এসব। কিন্তু অরিত্রী মাথা ঘামালো না, ওই বিষয়ে কোনো উত্তরও দিল না, শুধু বলল আমি আসছি। তখনই রায়হান। এসেছো যখন, তাহলে একটা কাজ করে দিয়ে যাও। অরিত্রী একটু বিরক্ত হয়ে কফি বানাতে হবে তো? এটাই তো পারেন, শুধু মানুষের সাথে জুলুম করতে। বলেই অরিত্রী কফি বানাতে যেতে লাগলে রায়হান থামিয়ে দেয় অরিত্রীকে। কফি লাগবে না, একটা মিটিং আছে, তোমার অ্যাটেন্ড করতে হবে আমার সাথে। অরিত্রী ভ্রু কুঁচকে আপনি জানেন আজকে দুপুরে আপুর ওটি, আর এখন আমি মিটিং অ্যাটেন্ড করলে টাইম মতো হসপিটালে পৌঁছাতে পারবো না। রায়হান চেয়ারে সোজা হয়ে বসতে বসতে দিস ইজ নান অফ মাই বিজনেস। আল্লাহ আপনাকে কি দিয়ে বানিয়েছিল? সে কথায় না গিয়ে রায়হান উঠে দাঁড়ালো। চলো, দেরি হয়ে যাচ্ছে। বলেই কেবিন থেকে বের হয়ে গেল রায়হান, সাথে অরিত্রীও। কিন্তু রায়হান একেবারে অফিসের নিচে নেমে আসলো। তখন অরিত্রী অবাক হয়ে জিজ্ঞেস করে, মিটিং কোথায়? রেস্টুরেন্টে। বেশি না, কথা না বলে গাড়িতে উঠে বসো। অরিত্রী আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। তার মাথায় শুধু বোনের চিন্তায় ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি গিয়ে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। গাড়ি থেকে নেমে রায়হান হাঁটতে শুরু করলো, আর তার পিছনে এগিয়ে চললো অরিত্রী। ভিতরে গিয়ে রায়হান একটু ফাঁকা জায়গায় গিয়ে বসলো। এরপর অরিত্রীকে ইশারা করলো বসতে। অরিত্রী বসতে বসতেই আর লোকজন কোথায়? রায়হান মেনু কার্ড অরিত্রীর দিকে এগিয়ে দিতে দিতে আসতে লেট হবে, দেখো কি খাবে। অরিত্রী রেগে। আমি এখানে খেতে আসিনি। রায়হান একটা নিঃশ্বাস ফেলে ওয়েটারকে ডাকে। তারপরে একটা রাইস বোল আর একটা কফির অর্ডার করে। রায়হান নিজের ফোনেই ব্যস্ত হয়ে যায়, আর অরিত্রী বারবার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে আসে। রায়হান কফিটা নিজের কাছে রেখে রাইস বলে গিয়ে দেয় অরিত্রীর দিকে। খাবো না আমি। আমাকে রাখিও না।
অরিত্রী এবার আর কোনো কথা বলে না, চুপচাপ খেয়ে নেয়। খাওয়া শেষ হলে অরিত্রী আর কতক্ষণ? রায়হান ফোনের দিকে তাকিয়ে মিটিং ক্যান্সেল হয়ে গেছে। অরিত্রী কিছু বলতে গিয়েও বলে না। অরিত্রীকে চুপ থাকতে দেখে রায়হান এবার অরিত্রীর দিকে তাকিয়ে। পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা, দেখেছো? এখন চুপচাপ আছো। অরিত্রী একটু রেগে। আপনি শুধু শুধু আবার দেরি করিয়ে দিলেন। রায়হান এবার একটু টেবিলের দিকে ঝুঁকে। কালকে থেকে না খেয়ে আছো, এখন এখানে না খেলে তো দেখা যেত আজ সারাদিনও না খেয়ে থাকতে। রায়হান কথায় অরিত্রীর মনে পড়ল। অরিত্রী আর কিছু না বলে মাথা নিচু করে ফেলল। গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। অরিত্রী চুপচাপ রায়হানের কথা মতো গাড়িতে গিয়ে বসলো। কিছুক্ষণ পরেই রায়হান এসে গাড়ি স্টার্ট দিল। এরপর হাসপাতালের সামনে অরিত্রীকে নামিয়ে দিল। এর মাঝে কেউ কারোর সাথে কোনো কথা বলল না, শুধু গাড়ি থেকে নেমে অরিত্রী বলল, আসছে। রায়হান বলেই গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। অরিত্রী কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সেদিকে, এরপর ভেতরে চলে গেল। দুপুরের দিকে অনিমাকে ওডিতে নিয়ে যাওয়া হলো। বাইরে বসে অরিত্রী আর তাদের মা দোয়া পড়ছে। প্রায় 1.5 ঘন্টা পর ডাক্তার বের হলো, পেছনে একজন নার্স, তার হাতে বাচ্চা। ডক্টর এগিয়ে এসে, ছেলে হয়েছে, মা বাচ্চা দুজনেই ভালো আছে। বাবু তো চিৎকার করে কাঁদছে। অরিত্রীর মা কোলে নিল, আর পাশে থেকে অরিত্রী দেখছে। দেখ, একদম তোর দুলা ভাইয়ের মতো হয়েছে। অরিত্রীর মুখের হাসি উড়ে গেল। হুম। কিছুক্ষণ পর অনিমাকে কেবিনে দেওয়া হলো। অরিত্রীর মা কোলে নিয়ে আছে নাতিকে, আর অরিত্রী অনিমার মাথার কাছে বসে চুলে বিলি কেটে দিচ্ছে। সন্ধ্যার দিকে কেবিনের দরজায় নক করে এক ভদ্রলোক। অরিত্রী গিয়ে দরজার কাছে দাঁড়ালে লোকটা অরিত্রীর দিকে একটা বড় ডালি এগিয়ে দেয়, যেটার ভেতরে অনেক রকমের ফল দিয়ে সাজানো। রায়হান স্যার পাঠাইছে। কিন্তু এবার অরিত্রী বিরক্ত হলো না, রাগও করলো না, উল্টো প্রশ্ন করলো, কোথায় উনি? এতক্ষণে হয়তো বাসায় চলে গেছে। আচ্ছা। অরিত্রী ডালিটা নিয়ে টেবিলের উপর রাখলো। তখনই অরিত্রীর মা কে দিল এটা? রায়হান 1 সেকেন্ড পরে বলল, স্যার, রায়হান স্যার দিয়েছেন। অরিত্রীর মা কিছু বলতে যাবে, তখন অরিত্রীর ফোন বেজে উঠল। রাহা ফোন করেছে। হ্যাঁ রাহা বলো। তোমার কি হয়েছে অরিত্রী? কালকে অফিসে এলে না? আজকে তোমাকে অফিসে ঢুকতে দেখেছিলাম, কিন্তু একটু পরে আবার কোথাও দেখি নাই। রাহা আপুর ডেলিভারি হলো আজকে, তাই। ও আচ্ছা, ছেলে বাবু হয়েছে নাকি মেয়ে? ছেলে হয়েছে। খুব ভালো। একটা কাজ করো, তুমি আমাকে টেক্সট দিয়ে রাখো কোন হসপিটাল, কোন ফ্লোর, কত নাম্বার কেবিন। আমি সুযোগ পেলে কালকে যাব আপুর সাথে দেখা করতে। আচ্ছা আমি এখনই পাঠাচ্ছি। রাতে অরিত্রী নিজের জন্য আর মায়ের জন্য অনলাইনে খাবার অর্ডার করলো। এরপর সারা রাত কিছুক্ষণ অরিত্রীর কোলে বাবু, কিছুক্ষণ নানুর কোলে, এভাবেই রাত কেটে গেল। সকালে অরিত্রীর মা বাসায় গেলেন অনিমার জন্য খাবার রান্না করে আনতে। অরিত্রী বাবুকে কোলে নিয়ে কেবিনের ভিতরেই হাঁটাহাঁটি করতে লাগলো। এর মধ্যে ডক্টর এসে দেখে গেল। অরিত্রীর মা এসে আগেই অনিমাকে খাইয়ে দিল, এরপর বলল, তুই বাবুকে কোলে রাখ, আমি খাইয়ে দিচ্ছি তোকে। কথাটা শুনেই কেন জানি অরিত্রীর রায়হানের কালকের কথা মনে পড়ে গেল। কালকে থেকে না খেয়ে আছো, এখন এখানে না খেলে তো দেখা যেত আজ সারাদিনও না খেয়ে থাকতে। খাওয়া শেষ হলে অরিত্রী বাবুকে তার মায়ের কোলে দিয়ে ফোন দিয়ে করিডোরের বাইরে গেল। এরপর ফোন বের করে একটা নাম্বার বের করলো, ল্যাংড়া ব্যাংক। এরপর ফোন দিল। অন্যদিকে রায়হান মিটিংয়ে আছে। অরিত্রী নেই বিধায় হিমেল হেল্প করছে রায়হানকে। রায়হান বরাবরই কাজের ব্যাপারে সিরিয়াস, আর মিটিংয়ের সময় তো সে একদমই অযথা কোনো কথা সহ্য করে না, এমনকি কোনো জরুরি ফোন আসলেও সে ইগনোরই করে। কিন্তু আজ তার ব্যতিক্রম কিছু ঘটলো। রায়হানের সাইডে ছিল হিমেল, তার সামনে টেবিলের উপরে ছিল রায়হানের মোবাইল। কথার মাঝে হঠাৎ রায়হানের ফোন ভাইব্রেট করে উঠলেই রায়হান আর হিমেল দুজনের চোখে মোবাইলের উপরে গিয়ে পড়ল। হিমেল স্ক্রিনের নামটা দেখে হালকা হাসি দিয়ে ফোনটা এগিয়ে দিল রায়হানের দিকে। হিমেল একটু কনফিউজ, রায়হান ফোনটা রিসিভ করবে নাকি করবে না। তবে সে 70% শিওর যে রায়হান ফোনটা রিসিভ করবে না। কিন্তু হিমেলের ধারণা ভুল প্রমাণিত হলো তখনই, যখন রায়হান এক্সকিউজ মি বলে মোবাইলটা হাতে নিয়ে চেয়ার ছেড়ে উঠে গেল। রায়হান একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করে। থ্যাঙ্কস। ব্যস্ত আপনি? মিটিং আছে। ওকে। বলেই কল কেটে দিল অরিত্রী। বিকেলের দিকে রাহা এলো হসপিটালে, ফলমূল নিয়ে এসেছে সাথে করে। অনেকক্ষণ সময় বসে গল্প করে এরপর সন্ধ্যার দিকে চলে গেল। এভাবেই কেটে গেল আরও 2 দিন। চতুর্থ দিনে তারা বাসায় যাওয়ার জন্য সব গুছিয়ে নিল। কাউন্টারে গিয়ে বিল পে করতে গেলে সেখান থেকে জানানো বিল অলরেডি পেইড। অরিত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমরা তো কেউ দেইনি, তাহলে কে দিল?
আরেকদিন আপনার সাথে কথা বলল যে সেই ভদ্রলোক। অরিত্রীর আর বুঝতে বাকি রইল না যে এটা রায়হানের কাজ। ঠিক আছে বলে অরিত্রী চলে এলো সেখান থেকে। বাসায় এসেই কাজে লেগে পড়লো অরিত্রী। কয়েকদিন বাসায় নেই, সব এলোমেলো আর ময়লা হয়ে আছে, আর তার মা বাবুকে সামলাচ্ছে। বিকেলের দিকে হঠাৎ দরজায় কলিং বেল বাজলো। অরিত্রী হাতে ঝাড়ু নিয়ে দরজা খুলে তো পুরো হকচকিয়ে গেল, কারণ সামনে যে মানুষটা দাঁড়িয়ে সেটা আর কেউ না, রায়হান। কয়েক সেকেন্ড পরে অরিত্রীর হুঁশ আসলো। মুখের সামনে থেকে ঝাড়ুটা সরিয়ে সরি। ততক্ষণে অরিত্রীর মা এগিয়ে এসেছেন। কে এসেছে অরিত্রী? রায়হানকে দেখেই আরে বাবা, আসো আসো, ভেতরে আসো। অরিত্রীর পাশে সরে দাঁড়ালো। রায়হান গিয়ে সোফায় বসলো। অরিত্রীর মা বাবুকে কোলে নিয়ে বসলো। রায়হান বাবুটাকে দেখলো ঘুমাচ্ছে। রায়হান এবার পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে অরিত্রীর মায়ের দিকে এগিয়ে দিল। এটা ওর জন্য। অরিত্রীর মা অরিত্রীর দিকে তাকালো, অরিত্রীও তার মায়ের দিকে তাকালো। এরপর অরিত্রী, এসব লাগবে না, রেখে দিন আপনার কাছে। জাস্ট দোয়া করেন যেন মানুষের মতো মানুষ হয়। লাস্ট কথাটা মনে হলো রায়হানকে খোঁচা মেরেই পড়লো, কিন্তু রায়হান সেই দিকে খেয়াল দিল না। নিজেই বক্স খুলে স্বর্ণের ছোট্ট একটা চেন বের করে বাবুর গলায় পরিয়ে দিল। এরপর অরিত্রীর দিকে তাকিয়ে, আমি খালি হাতে কাউকে দোয়া দেই না। অরিত্রীর মা অরিত্রীকে বলল। নাস্তা পানি এনে দিতে। অরিত্রী কিছুক্ষণ পর কফি এনে রায়হানের সামনে এগিয়ে দিল। অরিত্রীর মা অরিত্রীর দিকে তাকিয়ে, শুধু কফি? আর কিছু লাগবে না, কফি এনেছে, এটাই অনেক। অরিত্রী আমি আসছি বলে নিজের রুমে চলে গেল। কিছু মনে করো না বাবা, ও ছোট সন্তান তো, আদরে আদরে বড় হয়েছি, তাই এখনো এক প্রকার আহ্লাদই রয়ে গেছে। রায়হান কিছু বলল না, শুধু হাসলো। এরপর অনেক কথা বলতে লাগলো দুজনে। বেশ কিছুক্ষণ পর অরিত্রী আবার ড্রয়িং রুমে এলো। দেখে বোঝা যাচ্ছে সে শাওয়ার শেষ করে এসেছে। ম্যাজেন্টা কালারের একটা জামা পরেছে, ভেজা চুলগুলো লেপটে আছে পিঠের সাথে, চুল থেকে পানি পড়ছে। এক ঝলক তাকিয়ে রায়হান আবার চোখ সরিয়ে নিল। অরিত্রী গিয়ে মায়ের পাশে বসলো। তখনই পিচ্ছির ঘুম ভেঙে গেল আর কান্না শুরু করে দিল। খিদে পেয়েছে মনে হয়, আমি অনিমার কাছে দিয়ে আসি। বলেই উঠে চলে গেল ভেতরে। তখনই রায়হান ফিসফিসিয়ে অরিত্রীর দিকে তাকিয়ে, ভেজা চুলে তুমি আজ আমার ধৈর্যের শেষ সীমাটা ছুঁয়ে দেখেছো। অরিত্রী কিছুই বুঝতে পারলো না রায়হানের কথার আগামাথা। মানে তুমি শুধু ভেজা চলে এসেছিলে, আর আমি নীরবেই তোমাকে খুব নিচের করে নিয়েছিলাম মনে মনে। যদি আজ আর কেউ না থাকতো এখানে, তোমার আরেকবার শাওয়ার নিতে হতো। অরিত্রী রেগে, আপনি একটা ফালতু লোক। রায়হান একটা শয়তানি হাসি দিয়ে, ভুলে যেও না, আইনগত ভাবে তুমি আমার বউ, সো আমি যা ইচ্ছা করতেই পারি। বলেই রায়হান একটা চোখ মারলো অরিত্রীকে। অরিত্রী কিছু বলতে যাবে ঠিক তখনই ড্রয়িং রুমে আসে তার মা। অরিত্রীর মুখের কথা মুখেই রয়ে গেল। তখনই রায়হান বলল, আজ আমি উঠে। উঠবে মানে? রাতে খাওয়া দাওয়া করে তারপর যাবে। রায়হান হালকা হেসে অন্য কোনো সময় আসে। বলেই আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রায়হান হরহনিয়ে বেরিয়ে গেল। পরের দিন সকালে অরিত্রী অফিসে গেল। ডেস্কে বসতেই রায়হানের কল। অরিত্রী উঠে রায়হানের কেবিনে যেতেই রায়হান, আজকের পর যেন আর কফির কথা বলে দিতে না হয়। অরিত্রী কফি বানিয়ে টেবিলের উপরে মগটা রেখে বলে, স্যালারি পেলে আপনার টাকাগুলো দিয়ে দেব, চাইলে স্যালারি থেকেও কেটে রাখতে পারেন। রায়হান অরিত্রীর দিকে তাকিয়ে, কিসের টাকা? যেগুলো হসপিটালে খরচ করেছেন। কেউ চেয়েছে টাকা? চাইতে হয় না, আমি কারো কাছে ঋণ থাকতে চাই না। ঋণ থাকতে বলেছে কে? যখন নেব সুদে আসলে ফেরত নেব, তুমি না চাইলে জোর করেই নেব। অরিত্রী বুঝে গেল রায়হান কোন দিকে নিয়ে যাচ্ছে কথা। বুঝতে পেরেই আমি আসছি এখন। বলেই কেবিন থেকে বের হয়ে গেল। লাঞ্চ আওয়ারে করিডোরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল অরিত্রী। আজকাল ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা মেঘলা, মনে হচ্ছে যে কোনো সময়ে বৃষ্টি নামবে। তখনই মাথায় আসলো অনেক কাজ বাকি। ফিরে গেল নিজের ডেস্কে। ঘন্টাখানিক কাজ করার পর রায়হানের ডাক পড়লো। কেবিনে যেতেই ওয়েদারটা ভালো, তাই না? অরিত্রী রেগে, কি বলবেন সরাসরি বলুন। ঝালমুড়ি খেতে ইচ্ছে হচ্ছে। তো খান, মানা করেছে কে? গুড, তাহলে বানিয়ে নিয়ে আসো। আমি কেন বানাবো? একে তো আমি তোমার অফিসের বস, তার সাথে আবার তোমার হাজব্যান্ড, তাই কথা না বলে আমার কথা শোনো। যাও, মুড়ি, চানাচুর, তেল সব কিছু আছে, মজা করে বানাবে, আর ঝাল কম দেবে। অরিত্রী রাগে কটমট করতে করতে চলে গেল ঝালমুড়ি বানাতে। তবে ঝাল কম দিয়ে না, বেশি করে ঝাল দিয়ে বানাচ্ছে। আর মনে মনে বলছে, খা বেটা, জন্মের খাওয়া খাওয়াবো তোকে আজকের পরে আর জীবনে ঝালমুড়ির নামই মুখে নিবি না। কিছুক্ষণ পর সে একটা বাটিতে ঝালমুড়ি নিয়ে এসে টেবিলে রাখলো। একবার মুখে দিতেই চোখ লাল হয়ে গেল। সাথে সাথে তাকালো অরিত্রীর দিকে। অরিত্রীর দিকে তাকাতেই অরিত্রী বলল, পানি লাগবে? নিয়ে আসবো।
প্রথমে অরিত্রী ফাজলামি করেই বলেছিল, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারলো আসলেই রায়হানের খুব বেশি কষ্ট হচ্ছে। এবার অরিত্রী সিরিয়াস হয়ে 1 মিনিট, আমি পানি নিয়ে আসছি। বলেই সে ভিতরে রুমে গেল। রায়হান এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার নাক কান লাল হয়ে গেছে ঝাল। অরিত্রী পানির বোতল নিয়ে রায়হানের কাছে আসতেই রায়হান অরিত্রীকে নিজের কাছে টেনে নিল। এরপর অরিত্রীর ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। কতক্ষণ ছিল এবার পেয়ে তার কোনো হিসাব নেই। তবে বেশ কিছুক্ষণ পরে যখন রায়হান অরিত্রীকে ছাড়লো তখন রায়হানের ঝাল কেটে গিয়েছে। এরপর রায়হান একটা শয়তানি হাসি দিয়ে অরিত্রীকে বলল, পরের বার ঝালটা আরো বেশি পরিমাণে দেবে। বলেই রায়হান চেয়ারে গিয়ে বসলো। অরিত্রী মনে মনে ভাবছে নিজের পাতা জ্বালিয়ে নিজেই জড়িয়ে গেল। অফিস শেষে অরিত্রী বের হচ্ছে তখন রায়হানের কল। নিচে গাড়ি, ড্রাইভার আছে, গাড়ি করে যাও। বলে অরিত্রীকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল রায়হান। অরিত্রী আর কি করার বাধ্য মেয়ের মতো গাড়ি করে বাসায় চলে গেল। অন্যদিকে বিকেলের দিকে কয়েকজন লোক গিয়ে দাঁড়িয়ে আছে ঢাকার এক প্রাইভেট ইউনিভার্সিটির সামনে। কালো প্যান্ট, কালো শার্ট, কালো সানগ্লাস, সাথে তাদের কালো রঙের গাড়ি। দেখে মনে হচ্ছে যেন কোনো একদল মাফিয়া। একে একে স্টুডেন্টরা বের হচ্ছে। এরপর শুরু হলো প্রফেসর, লেকচারারদের বাড়া। একে একে অনেকজন বের হয়ে যাবার পর হঠাৎ একজনের পথ আটকে দাঁড়ালো তারা। আপনি কি সীমান্ত শেখ? হ্যাঁ, আপনারা কে? আমরা যেই হই, আপনার যেতে হবে আমাদের সাথে। আজব, আমি চিনি না জানি না, আপনাদের সাথে কেন যাব? যেতে চাইলে যাবেন, যেতে না চাইলে তুলে নিয়ে যাওয়া হবে। এরপর আর কোনো কথা বলার সুযোগ দিল না। দুজন ধরে গাড়িতে উঠালো সীমান্ত। আরে কি হচ্ছে? ছাড়ুন, এগুলো কোন ধরনের অভদ্রতা? ছাড়ুন। এভাবেই জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হলো বিশাল একটা হোটেলের সামনে। গেটের সামনে থামতেই গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হলো এক রুম। এরপর হাত পা বেঁধে ফেলে রাখা হলো। এভাবেই কেটে গেল কয়েক ঘন্টা। সন্ধ্যায় চারিপাশে যখন অন্ধকার নেমে এসেছে তখন হঠাৎ রুমের দরজাটা খোলার শব্দ পাওয়া গেল। ভেতরে ঢুকলো সাদা শার্ট প্যান্ট পরা লম্বা ফর্সা সিক্স প্যাক বডির এক ভদ্রলোক, রায়হান। এসে সোজা একটা রিভলভার বের করে সীমান্তের মুখের সামনে ধরল। তোকে যদি আজ এখন এখানে মেরে ফেলে রেখে দেই, কেউ কোনোদিন জানতেও পারবে না। আমাকে এখানে কেন আনা হয়েছে? তোর বাপের শাস্তি দেওয়ার জন্য। সন্ধ্যায় বাসায় গিয়ে বোন ভাগিনার সাথেই কেটে গেল অরিত্রীর বেশ কিছুক্ষণ সময়। হঠাৎ মনে পড়লো অফিসের অনেক কাজ বাকি। এরপর বসে গেল ল্যাপটপ নিয়ে। এই কয়েকদিন সে যায়নি, সব কাজ এখন এসে জমেছে। মাঝে শুধু উঠে রাতের খাবার খেলো। এরপর আবার বসে গেল কাজ নিয়ে। রাত তখন 3টা। অরিত্রী জেগে কাজ করছে। হঠাৎ শুনে ভাগিনার কান্নার শব্দ। সে গেল ওই রুমে, কিছুক্ষণ কোলে নিয়ে থামানোর চেষ্টা করলো। এরপর ভাগিনাকে বোনের কোলে দিয়ে নিজের রুমে এলো। রুমে এসে চিন্তা করছে ভাগিনার নাম কি রাখা যায়। যেহেতু বোনের নাম অ দিয়ে, তাই সে চিন্তা করলো অ দিয়েই নাম রাখতে। কিন্তু সেটাই ভালো লাগে, সব নাম বড় হয়ে যায়। যেটাই ভালো লাগে সব নামই বড় হয়ে যায়। অনেক ভাবনা চিন্তার পর সে ঠিক করলো অব্র নামটা রাখবে। এতক্ষণে ভোরের আলো ফুটে উঠেছে। সে গিয়ে বিছানায় শুইটা এড়িয়ে দিল। কিছুদিন যাবৎ খুব ধকল যাচ্ছে অরিত্রীর উপরে। শুয়েই ঘুমের রাজ্যে চলে গেল অরিত্রী। কিছুক্ষণ পরেই অ্যালার্ম বেজে উঠলো। অরিত্রীর উঠতে ইচ্ছে করছে না, কিন্তু উঠতে তো হবেই। বাড়ির কাজ ভালো না লাগলেও না করে থাকা যায়, কিন্তু বাইরে কাজ করলে সেটা নিজের নিয়ন্ত্রণ থাকে না। বেশ কিছুক্ষণ জিম ধরে বসে রইল। এরপর উঠে ফ্রেশ হতে চলে গেল। রেডি হতে হতেই অনেক বেলা হয়ে গেল। আজ দেরি হয়ে যাবে। সে তাড়াতাড়ি করে সব গুছিয়ে বের হতে গেলে তার মা, একটু খেয়ে যা। দেরি হয়ে গেছে মা, এখন না বের হলে আরো দেরি হয়ে যাবে। বলেই দৌড়ে বের হয়ে গেল অরিত্রী। বাসার নিচে গাড়ি দাঁড়িয়েছিল। অরিত্রী তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসলো। এরপর অফিসে পৌঁছাতেই সে আগে রায়হানের কেবিনে গেল। রায়হান, ইউ আর অলরেডি 23 মিনিটস লেট। সরি। 11টা মিটিং আছে, সব গুছিয়ে ফেলো। ওকে। বলে অরিত্রী কফি বানাতে চলে গেল। কফি নিয়ে এসে রায়হানের টেবিলে রেখে সে নিজের ডেস্কে চলে গেল। 11টায় সব ফাইলপত্র গুছিয়ে অরিত্রী রায়হানের পিছন পিছন চলে গেল বোর্ডরুমে। প্রায় 2 ঘন্টা মিটিং শেষ করে অরিত্রী চলে যায় লাঞ্চ করতে। অন্যদিকে লাঞ্চ টাইমে হঠাৎ রায়হানের ফোন বেজে উঠল। ওপাশ থেকে, স্যার, উনি কিছুই জানে না। আমরা তো চেষ্টা করছি। আমার মনে হচ্ছে ওনার ফ্যামিলির কাউকে। আমি দেখছি। বলেই রায়হান ফোনটা কেটে দিল। বাকিটা সময় কাজের মধ্যেই কেটে গেল দুজনার। অফিস শেষে অরিত্রী আর রাহা গল্প করতে করতে গেট পর্যন্ত গেল। রাস্তার ওপাশে দেখলো ফুচকা। রাহা অরিত্রীকে বলল, অরিত্রী, অনেকদিন ফুচকা খাইনি, চলো খাই। হ্যাঁ, খাওয়া যায়। চলো। বলেই রাহা আর অরিত্রী রাস্তা পার হতে লাগলো। রাস্তার মাঝখানে গিয়ে হঠাৎ অরিত্রীর কানে ভেসে আসলো কেউ তাকে ডাকছে।
রাহা দূরে এগিয়ে গেলেও অরিত্রী থমকে গিয়ে পিছনে ফিরে তাকালো। ঠিক তখনই ঘটলো অঘটন। একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে গেল অরিত্রীকে। ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়লো অরিত্রী। রাহা অরিত্রী বলে চিৎকার করে উঠলো। যেহেতু তখনই অফিস শেষ হয়েছে আর অফিসের সামনেই ঘটনা, তাই অনেকেই ছিল। সবাই দৌড়ে গেল অরিত্রীর কাছে। উপর থেকে সিসিটিভিতে দেখে রায়হান দারোয়ান চাচাকে কল করলো। এখানে এত লোক কেন? কি হয়েছে? দারোয়ান চাচা বলল, স্যার, অর্তি ম্যাডামকে একটা গাড়ি ধাক্কা দিয়ে ফালাই দিয়ে গেছে। এক মুহূর্তের জন্য রায়হানের মনে হলো হার্টবিট থেমে গেল। আমি আসছি বলতেই দ্রুত নেমে গেল নিচে। রায়হানকে আসতে দেখেই সবাই সাইড হলো। অরিত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তায়। কপাল বেয়ে রক্ত ঝরছে, হাতে পায়ে ছিলে গিয়েছে। রায়হান ড্রাইভারকে বলল গাড়ি বের করতে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে রাহাকে বলল, আপনি হসপিটালে চলুন, আমিও যাচ্ছি সাথে। সবার সামনেই রায়হান নিজের কোলে নিয়ে গাড়িতে উঠালো অরিত্রীকে। রায়হানের মুখে এমন একটা ভাব যেখানে তার মনের ভেতরের ঝড়টা অস্পষ্ট। সবাই দেখলে এটাই ভাববে যে শুধু সে তার দায়িত্বটুকুই পালন করছে একজন বস হিসেবে। কিন্তু এই কঠিন মানুষটাও ভেঙে গেছে অরিত্রীর মুখের কাছে। আসলে দুনিয়ার নিয়মই হয়তো এটা। একটা মানুষ যতই কঠিন হোক না কেন, তার ভালোবাসার মানুষের কাছে সে সবসময়ই দুর্বল। রায়হানের ড্রাইভ করার শক্তিটুকুও নেই। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পাশে বসে আছে রায়হান, আর পেছনে অরিত্রীকে ধরে বসে আছে রাহা। হসপিটালে নিয়ে গেলে অরিত্রীর কপালে দুটো সেলাই করা হলো। হাতে পায়ে ছিলে যাওয়া জায়গাতে ড্রেসিং করা হলো। ইঞ্জেকশন দেওয়া হলো ব্যথার। এরপর একটা স্যালাইন লাগিয়ে কেবিনে দিয়ে দিল ডাক্তার। জানালো, ভয় নেই, এমনিতেই ভালো আছে। জ্ঞান ফিরলে বাসায় নিয়ে যেতে পারবেন। প্রেশারটা কম আছে, খাওয়া দাওয়া করতে হবে, আর হাতে পায়ে ড্রেসিং করতে হবে 7 দিন। রায়হান চুপচাপ শুনলো কথাগুলো। তার চোখে শুধু একটা ছবিই ভাসছে, রাস্তায় পড়ে থাকা রক্তমাখা অরিত্রীর অসহায় মুখটা। তার কানে বাজছে, অরিত্রী ম্যাডামকে একটা গাড়ি ধাক্কা দিয়ে ফালাই দিয়ে গেছে। রায়হান দেয়ালে একটা ঘুষি মেরে কেবিন থেকে বেরিয়ে গেল। এরপরই কাউকে কল দিল। অফিসের সিসিটিভি চেক করো। 5টার পরে কোন একটা গাড়ি আমার অফিসের স্টাফকে ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে গেছে। গাড়ির নাম্বার চেক করে তাকে খুঁজে বের করো। 24 ঘন্টার মধ্যে আমি তাকে আমার সামনে দেখতে চাই। মাইন্ডেড। বলেই কল কেটে দিল রায়হান। কিছুক্ষণ পর রায়হান আবার কেবিনে গেল। অরিত্রীর স্যালাইন চলছে, পাশে বসে আছে রাহা। রায়হান রাহাকে বলল অরিত্রীর বাসায় ফোন দিয়ে কথা বলতে। স্যার, আমার কাছে তো নাম্বার নেই। আমি ম্যানেজ করে দিচ্ছি। কিছুক্ষণ পর রায়হান অরিত্রীর মায়ের নাম্বার দিলে রাহা ফোন দিল। আসসালামু আলাইকুম আন্টি, আমি রাহা। এরপর সব খুলে বলল। অরিত্রীর মা বলছে। এবার রায়হান কথা বলতে চাইলো। রায়হান বুঝিয়ে বলল সব। রাহা আছে, আমি আছি, আপনি চিন্তা করবেন না। স্যালাইন শেষ হলে অরিত্রীকে বাসায় পৌঁছে দেওয়া হবে। আর সেন্স ফিরলে আমি কথা বলে দিব অরিত্রীর সাথে আপনাকে। এরপর রাহাও আবার কথা বলল অরিত্রীর মায়ের সাথে। হ্যাঁ আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি আছি এখানে। আপুর সেলাই এখনো কাটে নাই, বাবু ওটাও তো ছোট। আপনি থাকুন বাসায়। বেশ কিছুক্ষণ বুঝিয়ে এরপর রাহা ফোন রেখে দিল। এর কিছুক্ষণ পরেই অরিত্রীর সেন্স ফিরে আসলো। কয়েক সেকেন্ড এদিক ওদিক তাকালো। পাশে রায়হান আর রাহাকে দেখেছে। কিছুক্ষণ পর তার সব মনে পড়ল। সে উঠতে চাইলেই রাহা, ওঠো না অয়ত্রী, শুয়ে থাকো, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। অরিত্রীর সব কিছু এলোমেলো লাগছে। বেশ কিছুক্ষণ পর অরিত্রী স্বাভাবিক হলে এরপর মায়ের সাথে ফোনে কথা বলল। স্যালাইন তখনও অর্ধেক আছে। রায়হান রাহাকে বলল, অনেক রাত হয়ে আছে, আপনি বাসায় চলে যান। কিন্তু স্যার। সমস্যা নেই, ওনার স্যালাইন শেষ হলে আমি বাসায় পৌঁছে দেবো। রাহা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:30 বাজে। এরপর দুজনের কাছ থেকে বিদায় নিয়ে রাহা বেরিয়ে গেল। অরিত্রী চুপ করে শুয়ে আছে, কোনো কথা বলছে না। রায়হান অরিত্রীর কাছে গিয়ে বসে জিজ্ঞেস করলো, ভয় পাচ্ছ? এর আগে যা করেছেন আপনি আমার সাথে, এরপর আর কিসের ভয় কাজ করবে? রায়হান কোনো উত্তর দিল না, শুধু অরিত্রীর হাতটা আলতো করে ধরে রাখলো। একটু পরে অরিত্রী, আমি বাসায় যাব। তোমাকে তো আজ আমি বাসায় যেতে দেবো না। অরিত্রী রায়হানের দিকে তাকিয়ে, কেন? রায়হান কিছু বলতে যাবে তখন নার্স এলো। অরিত্রীকে দেখে এরপর নার্স বলল, এমনিতে ভয় নেই, তারপরও কালকে একটা সিটি স্ক্যান করে নিতে হবে। রায়হান শুধু মাথা নাড়ল। এরপর দাঁড়িয়ে তাকিয়ে রইল অরিত্রীর দিকে। এখানে একটু পর পর এসে নার্স তোমাকে দেখে যাবে, বাসায় গেলে সেটা হবে না। তার থেকে বড় কথা, অরিত্রী ভ্রুকুচকে, কি বড় কথা? তুমি বাসায় গেলে আমি তোমাকে দেখতে পারবো না। অরিত্রী কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে শুরু করলো, আপনি কি ভাবছেন এরকম করলে আমি আপনাকে ভালোবেসে ফেলবো? একটু থেমে আবার, আমি আপনাকে জীবনেও কোনো দিনও ভালোবাসবো না। রায়হান অরিত্রীর কথা শুনে একটু হালকা করে হাসি দিয়ে বলল,
তুমি আমাকে ভালোবাসবে এই বিশ্বাসে না, তুমি একদিন আমাকে ছাড়া থাকতে পারবে না এই অনুভূতিতে দাঁড়িয়ে আছে আমি। অরিত্রী রায়হানের দিকে থেকে চোখ সরিয়ে, আপনি জোর করে আমাকে এখানে রাখতে পারেন না। তুমি আমার বিয়ে করা বউ, সেই অধিকার আমার অবশ্যই আছে মিসেস মির্জা। অরিত্রী আর কোনো কথা বলতে পারল না। সেলাইনের বোতলটা ধীরে ধীরে খালি হয়ে আসছিল। স্বচ্ছ তরলের ভেতর দিয়ে শেষ কয়েকটা ফোঁটা নামতে নামতে অরিত্রীর মনে হচ্ছিল যেন তার শরীর থেকেও শক্তিটুকু ফুরিয়ে যাচ্ছে। ঘুরতে তখন 11টার কিছু আগে। এই সময়ের ভেতর অরিত্রীর মায়ের ফোন এসেছে বারবার। অরিত্রী রিসিভ না করে থাকতে পারেনি। মা, আমি ঠিক আছি, রাহা আছে এখানে। নিজের মুখে কথাটা বলতে বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠছিল। ফোন কেটে দেওয়ার পর অরিত্রী কিছুক্ষণ চুপ করে বসেছিল। সে ধীরে ঘুরে রায়হানের দিকে তাকায়। চোখে অভিযোগ নেই, শুধু ক্লান্তি আর একটা চাপা কষ্ট আছে। আপনার জন্য আমি মাকে মিথ্যে বললাম। রায়হান এক মুহূর্ত তাকিয়ে থাকে অরিত্রীর দিকে। তার চোখে কোনো অস্বস্তি নেই, কোনো দ্বিধাও না। খুব স্বাভাবিক কণ্ঠেই রায়হান বলে, স্বামীর জন্য মিথ্যা বলাই যায়। এই একটা লাইনে অরিত্রীর বুকের ভেতরটা যেন আরো ভারী হয়ে যায়। সে আর কিছু বলে না, শুধু দৃষ্টি নামিয়ে আনে রায়হানের দিক থেকে। সেলাইন শেষ হলে নার্স এসে ক্যানুলা খুলে দেয়। অরিত্রীর হাতটা কেমন অবশ লাগে। সে একটু নড়ে উঠে বসতে চায়। এভাবে ভালো লাগছে না, একটু হাঁটবো আমি। রায়হানের চোখ তখনই কুঁচকে যায়। তার গলায় বিরক্তি স্পষ্ট। তোমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, কপালে ব্যান্ডেজ, আর তুমি বলছো হাঁটবে? কথাগুলো ধমকের মতো শোনালেও অরিত্রী জানে এর ভেতরে অন্য কিছু আছে। তবুও সে মুখ ফুলিয়ে চুপ করে বসে থাকে। কয়েক সেকেন্ড পরে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, তাহলে আপনি নিয়ে চলুন। রায়হান অরিত্রীর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সেই তাকানোর কোনো রাগ নেই, বরং হিসাব কষার মতো একটা দৃষ্টি। তারপরে বলে, এই অবস্থায় যাবে? অরিত্রী একটু অবাক হয়ে বলে, কোন অবস্থায়? চুল এলোমেলো হয়ে আছে। অরিত্রী হাত তুলতে যায় চুল বাঁধবে, কিন্তু এক হাতে ক্যানুলার জায়গাটা ব্যথা করছে। আরেক হাত ছিলে যাওয়াই ঠিক মতো ওঠাতে পারছে না। অস্বস্তিতে অরিত্রী আবারও হাত নামিয়ে নেয়। ঠিক তখনই রায়হান জোরেই বলে ওঠে, স্টপ। অরিত্রী চমকে তাকায়। কি হয়েছে? আমি দেখছি। অরিত্রী কিছু বুঝে ওঠার আগেই রায়হান নিজের ফোন বের করে ইউটিউবে গিয়ে সার্চ বারে টাইপ করে কিভাবে বেনি করতে হয় চুলে। কয়েকটা ভিডিও দেখে নেয় মনোযোগ দিয়ে। এরপর অরিত্রীর কাছে গিয়ে, একটু ঘুরে বসো। অরিত্রী চুপচাপ ঘুরে বসে। রায়হানের আঙুল অরিত্রীর চুলে লাগে, খুব সাবধানে যেন কোথাও টান না পড়ে। ভিডিও দেখে দেখে সে চুল ভাগ করে নেয়। ধীরে ধীরে বেনি করতে থাকে। তার হাতের নড়াচড়া অদ্ভুতভাবেই যত্নশীল। কিছুক্ষণ পর কাজ শেষ করে রায়হান অরিত্রীর সামনে এসে দাঁড়ায়। অরিত্রীর চুলের দিকে তাকিয়ে নিজেই বলে, পারফেক্ট। অরিত্রী কিছু বলে না, শুধু চোখ নামিয়ে রাখে। এরপর রায়হান একজন নার্সকে ডেকে আনে। আমরা একটু সামনে যাব, ওর ভালো লাগছে না, একটু সামনে থেকে হেঁটে আসতে চায়। নার্স মাথা নেড়ে বলে, ঠিক আছে, সমস্যা নেই। তারপর নার্স জিজ্ঞেস করে, উনি কি হন আপনার? এক মুহূর্ত দেরি না করে রায়হান উত্তর দেয়, মাই ওয়াইফ। এই শব্দটা শুনে অরিত্রী হঠাৎ করে রায়হানের দিকে তাকায়। চোখে একটা অজানা অনুভূতি কাজ করে অরিত্রীর, কিন্তু রাগ করতে ইচ্ছে করে না। মুখেও কিছু বলে না অরিত্রী। রায়হান হাত বাড়িয়ে দেয় অরিত্রীকে ওঠানোর জন্য। অরিত্রী একটু দ্বিধা না করেও সেই হাত ধরেই নেয়। হসপিটালের করিডোর দিয়ে তারা হাঁটতে থাকে। কিছুক্ষণ পর বাইরে বের হয়ে আবারও কিছু দূরে হাঁটে। রাতের বাতাসে অরিত্রীর শরীরটা কেঁপে ওঠে। কিছুক্ষণ পর অরিত্রী বলে, চলুন ব্যাক করি। কেন এত তাড়াতাড়ি হাঁটে শখ মেটে গেল? অরিত্রী হালকা মন খারাপের সুরে বলে। পা ব্যথা করছে। কথা শেষ হওয়ার পর রায়হান কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তারপর হঠাৎ করে অরিত্রীকে কোলে তুলে নেয়। অরিত্রী জোরেই বলে ওঠে, কি করছেন ছাড়ুন, আমি যেতে পারবো আস্তে আস্তে করে। কয়েকবার বলার পর রায়হান গম্ভীর গলায় ধমক দেয় অরিত্রীকে। চুপ করে থাকো একদম। অরিত্রী আর কোনো কথা বলে না। হসপিটালে ফিরতে ফিরতে অনেকের চোখ পড়ে তাদের উপরে। কেউ অবাক হয়ে তাকায়, কেউ মুচকি হাসে, কিন্তু সামনে এসে কেউ কিছু বলে না। এতে রায়হানের কিছুই যায় আসে না। রায়হান অরিত্রীকে কোলে নিয়ে ভেতরে ঢুকে পড়ে। সবাই গড়িয়ে যায়। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। অরিত্রীর চোখে ঘুম নেই। সে শুধু এপাশ ওপাশ করছে। বুকের ভিতরে অদ্ভুত অস্থিরতা, সারা শরীর ব্যথা করছে। রায়হান এবার অরিত্রীর পাশে গিয়ে বসে। কোনো কথা না বলেই অরিত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, যতক্ষণ অরিত্রীর চোখ বুঝে আসে। অনেকক্ষণ পর অরিত্রী ঘুমিয়ে গেলে রায়হান খুব আলতো করে অরিত্রীর কপালে একটা চুমু দেয়। তারপর অরিত্রীর হাতটা নিজের হাতে ধরে বসে থাকে সারা রাত। একসময় এইভাবে রায়হানেরও চোখ বুঝে আসে। সে অরিত্রীর হাতের উপরে মাথা রেখে ঘুমিয়ে যায়। ভোরের দিকে অরিত্রীর ঘুম ভাঙে। চোখ মেলতেই হাতে একটা স্পর্শ অনুভব করে। তাকিয়ে দেখে
রায়হান তার হাত নিজের হাতের মাঝে ধরে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। অরিত্রী আস্তে আস্তে হাত ছাড়াতে যায়, ঠিক তখনই রায়হানের ঘুম ভেঙে যায়। রায়হান নড়ে চড়ে বসে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? ভালো। কিছুক্ষণ চুপ থেকে অরিত্রী বলে, আমি বাসায় যাব, আমার ভালো লাগছে না এখানে। রায়হান ঘড়ির দিকে তাকায়, 6:30 বাজে। আমি নার্সকে ডাকছি। বলেই সে উঠে দাঁড়ায়। নার্স এসে সব চেক করে বলে, নিয়ে যেতে পারেন, তবে হাতে আর পায়ে ড্রেসিং করতে হবে অন্তত এক বেলা। অরিত্রী সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমি করে নিব বাসায় নিজে নিজে। রায়হান ভ্রু কুঁচকায় অরিত্রীর দিকে, কারণ সে জানে অরিত্রী এমনি এমনি বলছে এই কথা, আসলে সে কিছুই করবে না। কিন্তু কোনো কথা না বাড়িয়ে সে নার্সের সাথে কথা শেষ করে আবার অরিত্রীকে কোলে তুলে নেয়। এখন ছাড়ুন না, আমি পারবো তো। বেশি কথা বলে এখানে ফেলে দিয়ে চলে যাব। অরিত্রী আর কিছু বলে না। রায়হান অরিত্রীকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি ধীরে ধীরে হাসপাতালের গেট পেরিয়ে রাস্তায় নেমে আসে। কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যায় রায়হান আর অরিত্রী। গাড়ি থামতেই অরিত্রীর বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে। নিজের বাসার সামনে দাঁড়িয়ে আছে, অথচ মনে হচ্ছে সে কোনো অচেনা জায়গায় নেমেছে। রায়হান গাড়ি থেকে নেমে অরিত্রীর দিকে এগিয়ে আসে, কিছু না বলে শুধু হাতটা বাড়িয়ে দেয়। অরিত্রী ধীরেই সেই হাত ধরে। রায়হান খুব সাবধানে একদম ধীরে ধীরে অরিত্রীর হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। প্রতিটি ধাপেই ধাপে যেন অরিত্রীর পায়ে চাপ না পড়ে। অরিত্রীর শ্বাস ভারী হয়ে আসে। পরিচিত সিঁড়ি, পরিচিত দেয়াল, সবাই কেমন অচেনা লাগছে। বেল বাজতেই দরজা খুলে দেয় অরিত্রীর মা। এক ঝলকেই সব বুঝে যান তিনি। মেয়ের কপালে ব্যান্ডেজ, হাত পায়ের অবস্থা দেখে চোখ ভিজে আসে। কোনো কথা না বলে অরিত্রীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সেই কান্না চাপা নয়, ভেতর থেকে উঠে আসা। অরিত্রীও আর নিজেকে ধরে রাখতে পারে না, মায়ের কাঁধে মাথা রেখে ভেঙে পড়ে। এরপর অরিত্রীর মা অরিত্রীকে ধরে ভেতরে নিয়ে যায়। ভেতরে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। কিভাবে হলো, কেন হলো, কিছুই জিজ্ঞেস করার শক্তি তার নেই তখন। রায়হান দাঁড়িয়ে থাকে একটু দূরে। অরিত্রীর মা তাকে বসতে বললে রায়হান বলে, অফিস যেতে হবে। অরিত্রীর মা থামেন না, কাপা গলায় বলেন, বাবা তুমি এত কষ্ট করেছো, অন্তত একটু কফি খেয়ে যাও। এইবার রায়হান আর না করে না, সে চুপচাপ বসে পড়ে। অরিত্রীর মা রান্নাঘরের দিকে চলে গেলে রায়হান আস্তে করে অরিত্রীকে বলে, 10টার দিকে আমি গাড়ি পাঠিয়ে দেবো, হাসপাতালে গিয়ে সিটি স্ক্যান করে আসবে। অরিত্রী মাথা টেনে না বলে। না, ঠিক আছি আমি, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। রায়হান একবার বোঝায়, দুবার বোঝায়, অরিত্রী শুধু না বলে যায়। যেন সে নিজেই শরীরের কষ্টের চেয়েও অন্য কিছু নিয়েই বেশি ব্যস্ত। হঠাৎ রায়হানের গলা শক্ত হয়ে যায়, রেগে বলে, যদি এর দিকে উল্টোপাল্টা কিছু হয়ে যায় তো একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। অরিত্রী কিছু বলতে যাবে, ঠিক তখনই অরিত্রীর মা কফি নিয়ে আসে। পরিবেশটা থমকে যায়। অরিত্রীর মা কফির সামনে রেখে বসে পড়ে। কিভাবে কি হলো, কোথায় হয়েছিল, কেমন করে সব জানতে চান। রায়হান সংক্ষেপেই উত্তর দেয়, কোথাও বাড়িয়ে বলে না। একসময় অরিত্রীর মা গভীর শ্বাস ফেলে বলেন, তোমার কাছে অনেক ঋণী হয়ে যাচ্ছি বাবা, এই ঋণ কি দিয়ে শোধ করবো বাবা? রায়হান কোনো উত্তর দেয় না, সে শুধু অরিত্রীর দিকে তাকিয়ে থাকে। সেই দৃশ্যটা এমন যেন মনে মনে সে বলছে, সবকিছুর বিনিময়ে সে শুধু এই মানুষটাকেই চায়। কফি খাওয়া শেষ করে রায়হান বিদায় নেয়। অরিত্রী তাকিয়ে থাকে দরজার দিকে, যতক্ষণ না রায়হান চোখের আড়ালে চলে যায়। অরিত্রী রুমে গিয়ে রেস্ট দেয়। শুয়ে চোখ বন্ধ করলেই ভেসে ওঠে গতকালকে রায়হান হাসপাতালের করিডোর, তার হাতের স্পর্শ, চুলে বেরি করা, ধমক, আবার যত্ন। এর মধ্যে অরিত্রীর মা খাবার নিয়ে আসে। অরিত্রী জোর করে কিছুটা খায়, তারপর চোখ বুঝে দেয়। ক্লান্তিতে ঢলে পড়ে ঘুমে। বিকেলের দিকে হঠাৎই কলিং বেল বেজে ওঠে। অরিত্রীর মা গিয়ে দরজা খুলে দেখে একজন নার্স, তার হাতে একটা বক্স। অরিত্রীর মা প্রশ্ন করে, আপনি কাকে খুঁজছেন? নার্স জানায়, মিস অরিত্রীর হাতে পায়ে ড্রেসিং এর জন্য আমাকে পাঠানো হয়েছে। অরিত্রীর মা নার্সকে অরিত্রীর রুমে নিয়ে যায়। সব শুনে অরিত্রী অবাক হয়ে যায়। এক মুহূর্তেই সে বুঝে ফেলে এটা কার কাজ। নার্স ড্রেসিং করে চলে গেলে অরিত্রী সঙ্গে সঙ্গে ফোন তুলে নেয়। আপনি কি পাগল? রায়হানের কণ্ঠ একদম শান্ত। না, তবে তুমি চাইলে পাগলামি করতে পারি। পাগলামো তো করছেনই, আর কি কিছু বাকি আছে? ড্রেসিং করাতে গিয়েছিল? হ্যাঁ। খুব বেশি ব্যথা পেয়েছো? ব্যথা পাওয়ার জন্যই তো আপনি নার্স পাঠিয়েছেন। একটু থেমে রায়হান বলে, তুমি চাইলে নার্সকে না বলে দিয়ে আমি ড্রেসিং করে দিতে পারি তোমায়। কোনো দরকার নেই। ওকে, প্রতিদিনই যাবে। ড্রেসিংটা ভালো মতো না করলে পরে ইনফেকশন হয়ে যেতে পারে, আর ওষুধগুলো নিয়ম করে খেতে হবে। এভাবেই কিছুক্ষণ কথা চলে। ফোন রেখে দিয়ে অরিত্রী আবারও শুয়ে পড়ে। এভাবেই কেটে যায় 15 দিন। অরিত্রী পুরোপুরি সুস্থ, তবে হাতে পায়ে ছিলে যাওয়ার দাগ এখনো রয়ে গেছে। অনিবারও সেলাই কাটা হয়েছে। সেও অনেকটা সুস্থ,
এই কদিন অরিত্রী অফিসে যায়নি, রায়হানের সাথেও দেখা হয়নি তার মধ্যে অরিত্রী। শুধু কয়েকবার ফোনে কথা হয়েছে, রাহা একদিন এসে দেখে গেছে। আগামীকাল থেকে অরিত্রী আবার অফিসে যাবে। সেদিন সন্ধ্যায় হঠাৎ অনিমার সামনে একটা নিউজ পড়ে। অনিমার হাত পা অবশ হয়ে যায়, চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। অরিত্রী আর মা ছুটে আসে। অনিমা কিছু বলতে পারে না, শুধু কান্না করছে। একসময় নিউজটা অরিত্রীকে দেখায়। এবার অরিত্রীও থমকে যায়। অরিত্রীর মা জিজ্ঞেস করে, কি হয়েছে, এমন করছিস কেন? অরিত্রী ধীরে বলে, মা, দুলাভাই নাকি বেশ কিছুদিন যাবৎ নিখোঁজ। এরপর সে নিউজটা পড়ে শোনায়। প্রায় 1 মাস যাবৎ নিখোঁজ প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার সীমান্ত শেখ। শেষবার ইউনিভার্সিটিতেই দেখা গিয়েছিল তাকে। ক্লাস শেষ করে সাইন করে ইউনিভার্সিটি থেকে বের হয়ে যেতে দেখা যায় তাকে, কিন্তু এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই সময়ের সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। কেউ খুব বড় প্ল্যানিং করে কাজটা করে, যেখানে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। ধারণা করা যায় ইউনিভার্সিটির কেউ এর সঙ্গে যুক্ত ছিল, কিন্তু কারোর সাথেই কোনো বিরোধের খবরও পাওয়া যায়নি তার সম্পর্কে। তবে কেন এমন হলো এর কোনো উত্তর এখনো মেলেনি। অনিমা কেঁদেই চলেছে। মা দীর্ঘশ্বাস ফেলেন। অরিত্রী বলে, এটা প্রকৃতির প্রতিশোধ মা। অনিমা চোখ মুছে বলে, কিসের প্রতিশোধ? এখানে তো ওর কোনো দোষ নেই। কিছুক্ষণ থেমে আবার, ও বলেছিল আমাকে চলো আমরা দুজনে আলাদাভাবে সংসার করি। ওর মায়ের এসব যন্ত্রণায় ও নিজেও অতিষ্ঠ হয়ে গিয়েছিল, কিন্তু আলাদা হয়ে যাবার কথা শুনে ওর মা এত ভালো ব্যবহার করতে শুরু করে। এরপর তিনি আমাকে বললেন বাড়ি থেকে বেরিয়ে যেতে। এরপর আমি চলে আসলে অরিত্রী থামিয়ে দেয়। এরপর চলে আসলেই কি? খোঁজ নিয়েছে সে? এমনকি তুমি তার সন্তানের মা হতে যাচ্ছ জানানোর পরেও না। অনিমা চুপ করে যায়। অরিত্রী নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাতে কারোর সাথে কথা বলে না। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যায় অরিত্রী। অফিসের সবাই তাকে ঘিরে ধরে। কেমন আছো, শরীর কেমন, সব প্রশ্ন। একসময় রাহা জিজ্ঞেস করে, স্যার কি তোমাকে চাকরির ব্যাপারে কোনো নোটিশ দিয়েছে? না, কেন? স্যার তো নতুন এমপ্লয় নিচ্ছে। কাকে? হিমেলকে। অরিত্রী কিছু না বলে রায়হানের কেবিনের দিকে যায়। আর বিশেষ ঝাড়াই ঢুকে পড়ে। ভিতরে হিমেলও ছিল। রায়হান বলে, হাউ ইজ দিস বিহেভিয়ার অরিত্রী? গেট আউট অ্যান্ড দেন কাম ব্যাক উইথ পারমিশন। লজ্জায় অরিত্রীর মাথা নিচু হয়ে যায়। বের হয়ে নক করে ঢোকে আবার। এরপর রায়হান হিমেলকে বলে, ইউ ক্যান গো নাও, আইল কল ইউ ব্যাক লেটার। হিমেল ওকে স্যার বলে কেবিন থেকে বেরিয়ে যায়। এরপর রায়হান চেয়ারে হেলা দিয়ে বসতে বসতে অরিত্রীকে জিজ্ঞেস করে, এখন কি অবস্থা তোমার? অল গুড। একটু থেমে অরিত্রী, শুনলাম আপনার নিউ পিএ হিমেল, তাহলে আমার পোস্ট? রায়হান অরিত্রীকে থামিয়ে দিয়ে, সরি মিস অরিত্রী, তোমার চাকরিটা নেই, তোমাকে স্যাক করা হয়েছে। এরপর রায়হান একটা কাগজ এগিয়ে দেয় অরিত্রীর দিকে। অরিত্রীর মাথায় যেন বাজ পড়ে। সে কোনো প্রতিবাদ করে না। কাগজটা হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। অরিত্রীর মাথার মধ্যে হাজারটা চিন্তা নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। পা দুটো যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে, অথচ মাথাটা পিছনেই পড়ে আছে রায়হানের কেবিনে। সেই টেবিলের সামনে, যেখানে এক টুকরো কাগজে তার পুরো জীবনটা গুটিয়ে দেওয়া হলো। কোনো নোটিশ নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু আপনাকে স্যাক করা হয়েছে। কিন্তু কেন? এই একটা প্রশ্ন বারবার মাথায় ভেতরে ঘুরছে। রায়হান তো নিজেই বলেছিল 2 বছরের চুক্তি। তাহলে চুক্তি কি শুধু কাগজেই থাকে? মানুষের জীবনে তার কোনো দাম নেই? হাঁটতে হাঁটতেই তার চোখ ঝাপসা হয়ে আসে। রাস্তায় মানুষের ভিড়, গাড়ির শব্দ, কিছুই স্পষ্ট লাগছে না। মাথার ভেতরে একটার পর একটা চিন্তা ধাক্কা মারছে। মা, বোন, ভাগিনা, এই সংসারটা চলবে কিভাবে? এই কটা মাসে তার বেতনটাই ছিল সংসারের ভরসা। অনিবার চিকিৎসা, মায়ের ওষুধ, সবকিছুই হঠাৎই করে সব শূন্য। ভাবতে ভাবতে কখন যে বাসায় পৌঁছে গেছে নিরিও টের পায় না। দরজা খুলতেই মা অবাক হয়ে তাকিয়ে থাকে। তুই এই সময় ফিরে আসলি যে, শরীর খারাপ লাগছে? একটার পর একটা প্রশ্ন ছুড়ে দেয় মা। চোখে উদ্বেগ। অরিত্রী জানে এখনই কিছু বলা যাবে না, একদম না। সে চোখ নামিয়ে বলে, এমনি মা, ভালো লাগছে না। আর কিছু না বলে সোজা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দরজার ওপাশে ভাইয়ের পায়ের শব্দ থেমে যায়। এই দরজার ভিতরে অরিত্রী একা। আর সেই দিন সেই রুম থেকে বের হয় না, খাবারের স্পর্শ করে না, ফোনের দিকে তাকায় না, এক করে বসে শুধু কাঁদে। কান্নার শব্দ যেন শান্ত হয়ে আসে, কিন্তু চোখের পানি থামে না। মাথার ভেতরে হিসেব মিলছে না। কি এমন করলো সে? কেন এমন হলো? বিকেলের দিকে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ সন্ধ্যার পর দরজায় নক। অনেকক্ষণ ডাকাডাকির পর অরিত্রী দরজা খুলতেই অনিমা ভিতরে ঢুকে পড়ে। এরপর তাকে বসতে বলে। ড্রয়িং রুমে থেকে কারোর কণ্ঠ ভেসে আসছে। অরিত্রী নিচু গলায় অনিমাকে জিজ্ঞেস করে, কে
কে কথা বলছে? অনিমা শান্তভাবে বলে। তোর বস। অরিত্রী চমকে ওঠে। আমার বস মানে? মানে রায়হান। বুকের ভেতরে কেমন করে ওঠে অরিত্রী। উনি কেন এসেছেন? অনিমা একটু থেমে বলে। সে কথা বাদ দে, আগে বল তোর সাথে কি তোর কোনো সম্পর্ক আছে নাকি? অরিত্রীর মাথা ঝিমঝিম করে ওঠে। মানে কি সম্পর্ক থাকবে? তোতলাতে তোতলাতে কথা বের হয় অরিত্রীর মুখ থেকে। অনিমা হেসে ওঠে। হাসছো কেন? অবাক হয়ে বলে অরিত্রী। রায়হান তোকে বিয়ে করতে চায়। শব্দগুলো কানে ঢুকেও যেন ঢোকে না অরিত্রীর। অরিত্রী কি বলবে বুঝতে পারে না। অনিমা নিজেই আবার বলতে থাকে। ছেলেটা খুব ভালো রে, তোকে অনেক ভালো রাখবে, মাও রাজি। একটু থেমে বলে। চল ড্রয়িং রুমে চল। আমি কি কথা বলবো? ধর চল তো। বলে অনিমা অরিত্রীর হাত টেনে নিয়ে যায়। ড্রয়িং রুমে ঢুকে অরিত্রীর চোখ পড়ে টেবিলের উপরে রাখা মিষ্টির প্যাকেটে। আর সোফায় বসে আছে রায়হান, খুব স্বাভাবিক আর শান্তভাবে। অরিত্রীর মা তাকে বসতে বলে। কিছু সাধারণ কথা হয়। অরিত্রীর বুকের ভিতরে ঝড় বইতে থাকে। একসময় মা বলে। দুজন ভেতরে গিয়ে কথা বলো। অরিত্রী বিরক্ত হলেও কিছু বলে না। নিজের রুমে ঢোকে। পেছনে রায়হান। এই প্রথম রায়হান অরিত্রীর রুমে আসে। পরিপাটি পরিষ্কার, ছোট ছোট জিনিসে ভরা। দেয়ালে বইয়ের তাক। রায়হান চারপাশে চোখ বোলায়। অরিত্রী সোজা সাপটা প্রশ্ন করে। কি চাচ্ছেন আপনি? তোমাকে নিজের কাছে রাখতে। আমার চাকরিটা? আমার বউ আমার অফিসে চাকরি করবে, ভালো দেখাবে না। কথাটা যেন ঠান্ডা ছুরি হয়ে বিঁধল অরিত্রীর বুকে। একটু থেমে রায়হান বলে। তোমার কিছু বলার আছে? তার মানে আপনি আমাকে মুক্তি দেবেন না? রায়হান হালকা হেসে বলে। কিছু অভ্যাস মানুষকে ছাড়তে দেয় না, তুমিও তেমন আমার এক অভ্যাস। অরিত্রী আর কিছু বলে না। দুজনেই ড্রয়িং রুমে ফিরে আসে। রায়হান অরিত্রীর মাকে বলে। আমার বাবা মা কেউ নেই, আমি একা। তাই আমার পক্ষে বলার কেউ নেই। আমি বিয়ে করব, আমি কথা বলছি। একটু থেমে। যদি রাজি থাকেন আজকে আংটি পরিয়ে রেখে যাব। মা অরিত্রীর দিকে তাকায়। অরিত্রী এক ঝলক রায়হানের দিকে তাকিয়ে বলে। তোমরা যা বলবে তাই। কথাটা বলার সময় তার ভেতরটা ফাঁকা হয়ে যায়। অরিত্রীর মা বলে। আমাদের কোনো আপত্তি নেই। রায়হান ছোট বক্স খুলে ডায়মন্ডের আংটি পরিয়ে দেয় অরিত্রীর হাতে। এক ঝলক আংটির দিকে তাকিয়ে এরপরেই অরিত্রী আংটির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। মা বলে। আজ না খেয়ে যাওয়া যাবে না। অনিমা অরিত্রীকে বলে রায়হানকে অশোক দেখাতে, ফ্রেশ হয়ে নিতে। অরিত্রী রায়হানের দিকে তাকিয়ে বলে। চলুন। রুমে ঢুকে ওয়াশরুম দেখিয়ে দেয় অরিত্রী। এই যে। বলেই ঘুরে দাঁড়ানোর আগেই রায়হান অরিত্রীকে টেনে দেয়ালের সাথে আটকে ধরে বলে। আমি নিজেকে আটকে রেখেছি, কিন্তু কতক্ষণ পারবো জানি না। ফালতু কথা না বলে ছাড়ুন, কেউ এসে পড়বে। আসবে না, ইচ্ছে করেই তারা আমাদের একা সময় কাটাতে দিয়েছে। অরিত্রী রেগে রায়হানের দিকে তাকিয়ে রায়হানকে বলে। বলেই অরিত্রীর ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর অরিত্রী জোরে ধাক্কা দিয়ে রায়হানকে সরিয়ে দেয়। এরপর দরজার দিকে তাকিয়ে বলে। পাগল হয়ে গেছেন আপনি, কেউ দেখলে কি হবে? হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে নিজের কানের শব্দটাই ধাক্কা মারছিল অরিত্রীর। বুকের ভেতরে জমে থাকা ভয়, ক্ষোভ, অপমান সব একসাথেই বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো সেই ধাক্কায়। দেয়ালের গায়ে পিঠ থেকে থাকা মুহূর্তটার কথা ভাবলেই তার গা শিউরে উঠছিল। কিন্তু রায়হান একদম স্বাভাবিক গলায়। কি হবে, আমার বউ, আমি যা ইচ্ছা করতেই পারি। কথাটা এমনভাবে বলা হলো যেন সেটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক সত্য। কিন্তু অরিত্রীর বুকের ভেতরটা কেঁপে উঠল। বউ, এই শব্দটার ওজন তার কাছে এখন শিকলের মতো। ধ্যাত। বলেই অরিত্রী রুম থেকে বেরিয়ে গেল। এক মুহূর্ত পিছনে তাকালো না। দরজা বেরোনোর সময় চোখে পানি এসে গেলেও সে থামল না। নিজের অবস্থানটা লুকাতেই দ্রুত পা চালালো। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রায়হান ড্রয়িং রুমে এলো। দেখলো অরিত্রীর কোলে অনিমার ছেলে, ছোট্ট অব্র, ঘুম ঘুম চোখে অরিত্রীর বুকের সাথে লেপ্টে আছে। অরিত্রীর হাত আপনা আপনি শিশুটির পিঠে বলিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তার মুখটা অদ্ভুতভাবেই শান্ত লাগছে, যেন কিছুক্ষণের আগের ঝড়ের কোনো চিহ্নই নেই। রায়হান জিজ্ঞেস করলো। ওর নাম কি? অরিত্রী শুধু ছোট্ট করে উত্তর দিল, অভ্র। তবে নামটা বলার সময় অরিত্রীর গলায় অজান্তেই মায়া মিশে গেল। নাইস নেম। এরপর একটু থেমে রায়হান অরিত্রীর কানে কাছে এসে ফিসফিস করে বলল। আমাদেরটা হলে নাম কি রাখবে? অরিত্রীর শরীরটা এক ঝাঁকুনিতেই শক্ত হয়ে গেল। সে কটমট করতে করতে রায়হানের দিকে তাকালো এক পলক, চোখে ছিল বিরক্তি। এরপর এক পলক মা আর বোনের দিকে তাকিয়ে দূরে সরে গিয়ে বসলো, যেন এই প্রশ্নটার উত্তর দিতে না হয়। এই বাস্তবতাটাকে একটু দূরে ঠেলে রাখাই যায়। খাবার টেবিলে রায়হান বলল। বিশ শপিংয়ে কবে যেতে চায়? অরিত্রীর কণ্ঠ একদম নির্লিপ্ত।
কোনো শপিং লাগবে না, আমাদের এখান থেকে কোনো অনুষ্ঠান হবে না। এই কথার মধ্যে কোনো অবদান ছিল না আবেগ, শুধু ক্লান্ত আত্মসমর্পণের মতোই কথা। রায়হান একটু থেমে বলল, তাহলে এই শুক্রবার? শেষ করার আগে অনিমা বলে উঠল, কথাটার ভিতরে ব্যস্ততার অজুহাত থাকলেও চোখে মুখে লুকোনো উত্তেজনা একদম স্পষ্ট। এরপর রায়হান অরিত্রীকে জিজ্ঞেস করলো, আপনার কোনো আপত্তি আছে? অরিত্রী বলল, না,